TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TBN 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন সরাসরি, যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখছি। এক্সকিউজ মি। এখনই আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই অনুষ্ঠানটি স্পেশালি কমপ্লিটলি আপনাদের জন্য ডেডিকেটেড থাকে, নিবেদিত থাকে, এবং সেটি আমরা করতে যাব। আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস যে বিষয় আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে আমরা জানিয়েছি, আমাদের যারা নিয়মিত ভিউজ অনুষ্ঠান দেখে থাকেন, স্টিমুলাস আপডেটের ব্যাপারে, কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে, পলিটিক্যাল ইস্যুস ব্যাপারে, সেই সমস্ত আপডেট আপনারা দেখে নেবেন সেখান থেকে। এবং আরেকটি ব্যাপার ছিল সেখানে, নিউ ইয়র্ক স্টেট একটি গাইডলাইন দিয়েছে আমাদেরকে, সেটি হচ্ছে আপনারা সেটিও জানবেন। সেটি হচ্ছে কত আওয়ার কাজ করলে কত পার্সেন্টেজ কমে যাবে আপনার আনএমপ্লয়মেন্ট থেকে, এবং কত আওয়ার কাজ করলে, কয়েক ঘন্টা কাজ করলে আপনার কয় দিনের প্রভাব পড়বে, সেটিও আমরা তুলে ধরেছিলাম। আপনারা আশা করব সেখান থেকে দেখে নেবেন। আজও কিছুটা আলোচনা করব সেখান থেকে। আজ আমরা কয়েকটি বিষয় সাজিয়ে রেখেছি আপনাদেরকে আলোচনা করার জন্য। এই বিষয় সাজানোর কারণ হচ্ছে, এই বিষয়গুলোর উপরে আপনাদের বিরাট একটি সংখ্যক আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে গত কয়েকদিনে। স্পেশালি অনেকেই জানতে চেয়েছেন, এক্সকিউজ মি, নিউ ইয়র্ক স্টেট স্পেসিফিকলি রেন্ট রিলিফ নট ফর এভরি স্টেটের যে ডাটাবেস সেটা আমরা আপনাদের সাথে বেশ কয়েকবার শেয়ার করেছি, আবারও করব। আজকে যেটি বলছি সেটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের ব্যাপারে রেন্ট রিলিফ কী ডকুমেন্টেশন, কোন ডকুমেন্টেশন আপনার প্রয়োজন পড়বে। রেন্ট রিলিফের ক্ষেত্রে আপনি রেন্ট রিলিফ যখন অ্যাপ্লাই করবেন আপনার কী ডকুমেন্টেশন লাগবে, এবং আপনি আপনার হাউস হোল্ড ইনকাম কীভাবে ক্যালকুলেশন করবেন। তার মধ্যে কয়েকটি ব্যাপার আছে। আনএমপ্লয়মেন্ট যেটি আছে সেটি কি ইনকাম হিসাবে কাম্য হবে কি না বা গণ্য হবে কি না, সেটি অত্যন্ত জরুরি একটি বিষয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি একটি বাসা যখন 3-4 আনএমপ্লয়মেন্টে থাকেন, তখন তাদের ইনকাম রেগুলার আনএমপ্লয়মেন্ট প্লাস পিইউ মিলে এমন একটি আকার ধারণ করে যেটি তাদের স্বাভাবিক ইনকামের চেয়ে কয়েক গুণ বেশি। যখন আমরা আজ সন্ধ্যা 7টায় দ্য ভিউজ অনুষ্ঠান করছিলাম, তখন আমাকে বেশ কয়েকজন জানিয়েছেন। একটি নাম আমার মনে আছে, আব্দুল, উনি বলছিলেন যে উনি রেন্ট রিলিফ প্রোগ্রামের আওতায় $2,700 অলরেডি পেয়েছেন, $2,700 বাট আমি রাউন্ড ফিগারে বললাম, $2,700 এটি একটি ব্যাপার। তার মানে এটি সক্রিয়, এটি কাজ করছে, এবং আপনি যখন অ্যাপ্লাই করবেন, যদি আপনি এলিজিবল হয়ে থাকেন, যোগ্য বিবেচনায় আসেন, সেক্ষেত্রে আপনি এটি পেয়ে যাচ্ছেন অনেক সহজেই। আরেকটি ব্যাপার হচ্ছে ইআইডিএলের পোর্টালে আপনারা জানেন যে এইবার তারা লোন দিচ্ছে না, তারা গ্র্যান্ট দিচ্ছেন, অর্থাৎ ফ্রি মানি। এটি ফেরত দেওয়ার প্রয়োজন পড়বে না, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে 2020 ট্যাক্স প্রিপারেশনের জন্য আপনাকে কি করতে হবে, কি ধরনের রেডিনেস আপনার প্রয়োজন। কারণ এবার যে হচ্ছে সেটি হচ্ছে, এবার ট্যাক্স ইজ ভেরি আনপ্রেসিডেন্টেড, ইজ ডিফারেন্ট। তার কারণ হচ্ছে এত সমস্ত কেয়ারস অ্যাক্ট, সেকেন্ড স্টিমুলাস চেক, এখন থার্ড স্টিমুলাসের কথা আমরা শুনছি। এই সমস্ত ইনকাম, পিইউ ইনকাম, পিইউসি ইনকাম, এই পিপিপি লোন, ইআইডিএল লোন যুক্ত হচ্ছে, এই সমস্ত ব্যাপারে একটি গাইডলাইন প্রয়োজন। এটির বিশদ ব্যাখ্যা থাকবে আজকের আলোচনায়। আমার সাথে এই বিশদ ব্যাখ্যা আপনাদেরকে দেওয়ার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন আব্দুল চৌধুরী, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। হি ইজ অলসো ইএ, আইআরএস এনরোল এজেন্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি আশা করি শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন। আশা করি আপনারা ভালো আছেন। জি, আচ্ছা, আমরাও ভালো আছি। আমরা প্রথম যেটি আমরা শুরু করতে চাই সেটি হচ্ছে 2020 ট্যাক্স রিটার্ন রেডিনেস। চলুন সেখান থেকে আলোচনাটা শুরু করা যাক। সো প্রথমত, অলদো আইআরএস এই বছর ট্যাক্স ফাইলিং অ্যাকসেপ্ট করা শুরু করবে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে, বাট এর মানে না যে আপনাদের এই ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত ওয়েট করা লাগবে ট্যাক্স ফাইলিং এর জন্য। আপনারা কিন্তু এর আগেও ট্যাক্স ফাইলিং করা শুরু করতে পারেন, কারণ যত ইলেকট্রনিক প্রোভাইডাররা আছে, they are able to file the tax returns except IRS accept করা শুরু করে এই ফেব্রুয়ারির 12 তারিখ থেকে। সো again you could file earlier than that. ওকে, এখন এই বছর আপনাদের এই অনেক জিনিস থাকবে।
তো প্রথমত আপনাদের এই আনএমপ্লয়মেন্ট থেকে আসবে 1099G, যেটা মোস্ট লাইকলি এন্ড অফ দ্য মান্থ নিউ ইয়র্ক স্টেট ওদের পোর্টালে ওরা আপলোড করবে। এখন 1099G কিন্তু ওরা আপনাকে মেলে পাঠাবে না, ওকে? ওরা আপনাদের অনলাইনের পোর্টালে আপলোড করবে, আনলেস আপনি স্পেসিফিকলি রিকোয়েস্ট করেন ওদেরকে মেলে পাঠানোর জন্য। তো ইন এনি কেস আপনি ওইটা যে কোনো সময় স্ক্রিনশট নিয়ে আপনার ফোনে রেখে দিতে পারবেন, তখন আপনি যখন ট্যাক্স ফাইলিং করতে যান ওইটা ফোন থেকে আপনার অ্যাকাউন্টেন্টকে দিয়ে দিতে পারেন। এখন অনেকে যারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কাজ করছেন এরপরে আর কাজ করেন নাই, আপনাদের কিন্তু ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের W2 থাকতে পারে অথবা 1099 থাকতে পারে, উবার ইনকাম যেটাই হোক, ওই 3 মাসের ইনকাম যেটাই হোক, আপনারা মেক শিওর ভুলবেন না। এখন এই বছর আগে যারা 1099 MISC দিত, যেটা ছিল 1099 মিসেলেনিয়াস, যারা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার, যারা কন্ট্রাক্টর, যারা আপনার 1099 MISC পাইতেন, বাট এই বছর ফর্মটা একটু চেঞ্জ হয়েছে, এটা থাকবে 1099 NEC, নন এমপ্লয়ি কম্পেনসেশন। তো আপনারা যদি দেখেন যে আপনার এমপ্লয়ার পাঠাইছে 1099 NEC, it's the same thing as the 1099 MISC from before, so এটাও আপনারা ভুলবেন না। তারপরে আপনাদের আরেকটা জিনিস বোঝা লাগবে যে আপনারা কত টাকা অলরেডি স্টিমুলাস চেক থেকে পাইছেন, ওকে? ওই যত টাকা আপনারা পাইছেন ওইটা অলরেডি আপনাদেরকে IRS একটা লেটার পাঠাইছে, একটা নোটিশ পাঠাইছে আপনার স্টিমুলাস চেক ক্যালকুলেশন দ্যাট ইনক্লুডস হাউ মাচ ইউ গট। এখন আপনার ওই ক্যালকুলেশনটা, ওই ফর্মটা যদি নাও থাকে, যদি হারাই ফেলেন, দ্যাটস ফাইন, IRS এর ওয়েবসাইট থেকে ওইটা বার করা যাবে, অসুবিধা নয়। বাট আপনি যখন অ্যাকাউন্টেন্ট কাছে যাবেন, মেক শিওর আপনি অলরেডি নাম্বারটা জানেন যে কত টাকা আপনারা পাইছেন। যাদের জন্য আপনারা পান নাই, ওইটা আপনারা ক্রেডিট হিসেবে 2020 ট্যাক্স রিটার্নে ক্লেম করতে পারবেন। আপনাদের যাদের স্টক ইনভেস্টমেন্ট আছে অথবা যেটা ব্রোকারেজ ইনভেস্টমেন্ট যেটাকে বলে, ওই JP Morgan হোক, চার্লস শোয়াব হোক, ফিডেলিটি হোক, রবিনহুড হোক, যেটাই হোক, আপনাদেরকে কিন্তু ওরা একটা 1099 ইস্যু করবে, ওকে? ওইটা আপনাদের ওয়েবসাইট থেকে বার করতে পারেন অথবা ফোনের অ্যাপ থেকে বার করতে পারবেন। এক একটা এই কোম্পানি কিন্তু ডিফারেন্ট টাইমে ওরা এই 1099টা ইস্যু করবে। মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে ওরা ইস্যু করার কথা। তো আপনাদের যদি স্টক মার্কেটে বেচা কেনা থেকে থাকে, আপনারা কিন্তু ওই 1099টা ভুলবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ IRS যেটা করে, আপনি একটা স্টক যদি ধরেন 10,000-এ কিনছেন আর ওইটা আপনি 12,000-এ সেল করছেন, তো আপনার মনে হচ্ছে শুধু এটা $2,000 গেইন, কিন্তু IRS এর কাছে কিন্তু কস্ট বেসিস যে $10,000 যে আপনি কিনছেন সবসময় কিন্তু ওদের কাছে যায় না। ওরা অনেক সময় মনে করবে পুরো 12,000টাই আপনাদের গেইন। তো দিস ইজ ওয়াই আপনাদের যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট থেকে থাকে, মেক শিওর আপনারা 1099টা মনে করে নিয়ে যাবেন। অলসো আপনাদের যদি ব্যাংকে যদি এনাফ ক্যাশ থাকে যেটা ইন্টারেস্ট জেনারেটিং সেভিংস অ্যাকাউন্ট অথবা যেটাই হোক, ওরাও কিন্তু আপনাকে 1099 ইস্যু করতে পারে। অলসো আপনাদের যাদের অলরেডি ঘর আছে, আপনারা মর্গেজ স্টেটমেন্ট আপনারা পাবেন। অলসো যাদের মর্গেজ আছে, আপনারাও কিন্তু আর একটা ইন্টারেস্ট ইনকাম স্টেটমেন্ট পান, কারণ মর্গেজে যেটা হয়, অনেক পয়সা অনেক সময় এসক্রোতে থাকে যেটা ইন্টারেস্ট জেনারেট করে, ওইটার জন্য আপনারা একটা ছোট 1099ও পাবেন, ওইটা আপনারা মেক শিওর করে ওইটা নেবেন। ওইটাও কিন্তু আপনাদের এই লেন্ডার যারা, ওদের পোর্টাল থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারেন, ওকে? সো দ্য রিজন আই সে যে আপনাদের এই সব ইনফরমেশনটা রেডি থাকা উচিত, কারণ আপনারা যখন একটা অ্যাকাউন্টেন্টের অফিসে যান, ওদের কিন্তু আপনাদেরকে সময় দিতে চান সবাই। সো দিস ইজ ওয়াই আপনাদের কার্ডেসি থাকা উচিত, যেখানে আপনারা সব ডকুমেন্টস গুলো রেডি রাখবেন, সো দ্যাটস ইটস ইজিয়ার ফর দ্য অ্যাকাউন্টেন্ট টু জাস্ট গেট এভরিথিং রেডি ফর ইউ এন্ড এক্সপ্লেইন এভরিথিং অন টাইম। উইথ দ্যাট বিং সেড, হাবিব ভাই, উই কুড গো টু দি নেক্সট। সো অসংখ্য ধন্যবাদ। আমি একটি ব্যাপারে আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে, সেটি হচ্ছে $15 an hour। অনেকে বলছেন কথা বলতে, আমি এই ব্যাপারটি পরিষ্কার করতে চাই আপনাদের কাছে। জো বাইডেন বলেছেন উনি চান মিনিমাম ওয়েজ ফেডারালি $15 করতে চান, কিন্তু এটি কিন্তু উনি এক্সিকিউটিভ অধ্যাদেশের মাধ্যমে, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশের মাধ্যমে এটি করতে পারবেন না। এর জন্য কংগ্রেশনাল অ্যাপ্রুভাল প্রয়োজন পড়বে, অর্থাৎ সেনেটের অনুমোদন প্রয়োজন পড়বে। উনি যেটি করতে যাচ্ছেন সেটি হচ্ছে ফেডারেল ওয়ার্কার যারা আছেন, শুধুমাত্র তাদেরকে $15 an hour করতে যাচ্ছেন। এটি তার অধ্যাদেশের মধ্যে পড়বে, এটি আইনগতভাবে এটি করতে পারেন উনি, কিন্তু সবার জন্য করতে হলে কংগ্রেশনাল সাপোর্ট লাগবে, কংগ্রেসের সাপোর্ট লাগবে, এবং সেটি আইনের মাধ্যমেই করতে হবে। না হলে অন্য কোনো প্রেসিডেন্ট এসে এটি পরিবর্তন করে দেবেন, যেটি এখন জো বাইডেন করছেন ট্রাম্পের ক্ষেত্রে, কারণ তার বেশিরভাগ আদেশ বা নির্বাহী আদেশ যেটি ছিল, সবই ছিল নির্বাহী আদেশ, প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশের মাধ্যমে। কাজেই সেগুলোকে রদ করা, থামিয়ে দেওয়া এবং পরিবর্তন করা, এই যিনি
বর্তমান প্রেসিডেন্ট আছেন, উনি করতে পারবেন। কাজেই এটি উনি করছেন, আমরা যখন জানতে পারবো জানাবো আপনাদেরকে। আবার অনেকে বলছেন যে আতিকুর রহমান খান উনি জানতে চাচ্ছেন যে ওয়েবসাইটের রেন্ট রিলিফ ওয়েবসাইট বলছে যে যারা আগে অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। কথাটি ঠিক, তারা এটিই বলছেন, কিন্তু কেন বলছেন এ ব্যাপারে আমরা যোগাযোগ করছি ওনাদের সাথে। আমরা মনে করি যে সিচুয়েশন চেঞ্জ হয়, মানুষের ইনকাম লেভেল চেঞ্জ হয়, এবং অনেক সময় টেকনিক্যাল কারণে যাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে তাদেরটি আবার নতুন করে গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এবং আমরা চেষ্টা করছি, লবি করছি স্টেটের বিভিন্ন যারা সংগঠন আছে তাদের সাথে, এবং স্টেটের কাছে এই ব্যাপারটি পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমি চেষ্টা করছি বেশ কিছু অর্গানাইজেশন সংগঠনের সাথে কাজ করার, যারা অ্যাসেম্বলিম্যান আছেন, কাউন্সিলম্যান আছেন তাদের সাথে। আমি মনে করি এটি অমানবিক, কারণ প্রাথমিকভাবে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের 60% আমার মনে হয়, আমি যদি ভুল না বলে থাকি, অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছিল টেকনিক্যাল কারণে, নট বিকজ অফ রেগুলেশনস অ্যান্ড রুলস, টেকনিক্যাল কারণে। কাজে আমি মনে করি ইটস আনফেয়ার ফর এভরিবাডি, এবং অনেকেই এটি রদ করা উচিত। আমরা জানাবো আপনাদেরকে কী হয়, আমরা চেষ্টা করছি আপনাদের জন্য জানাতে থাকবো। আব্দুল চৌধুরী, চলুন ইআইডিএল গ্র্যান্টের ব্যাপারে পরিষ্কার ধারণা আমাদের অনেকেই নেই, এবং এসবিএ দে আর জাস্ট লাইক এসবিএ, দে আর ডুইং এ রিয়েলি ব্যাড জব। খুবই খারাপ কাজ করছেন তারা, পোর্টাল খোলেননি, নির্দেশনা ঠিক মতো নেই। আমি শুনবো আপনার কাছে এই ব্যাপারটিতে। হ্যাঁ, আমি এই লাস্ট উইক বোধ আপনাদের সাথে সেম কনভারসেশন যেটা হয়েছিল। সো ওকে, তো এখন অরিজিনালি যখন এসবিএ কেয়ারস অ্যাক্ট যখন পাস হয় তখন কংগ্রেস বলছিল যে এভরি অ্যাপ্লিকেন্ট শুড বি গেটিং $10,000 গ্র্যান্ট, রাইট? যারা যত কোম্পানি আছে ওদেরকে $10,000 গ্র্যান্ট দেওয়া উচিত। কিন্তু এসবিএ যখন দেখছে যে আসলে সবাইকে যদি $10,000 দেওয়া হয় এই ফান্ড কুইকলি রান আউট হয়ে যাবে, তখন এসবিআই অন দেয়ার ওন ওরা ডিসাইড করছে যে ওরা 1,000 পার এমপ্লয়ি গ্র্যান্ট দিবেন। ওকে, সো নাও তখন ওরা 1,000 পার এমপ্লয়ি দে ওয়েন্ট এন্ড গেভ দ্য গ্র্যান্ট। কিন্তু কংগ্রেস তখন যেটা বলছে যে এসবিআই কেন এটা করলো, রাইট? কারণ ওইটা কিন্তু এই লিখিত ছিল না। সো নাও এই নতুন বিলে কংগ্রেস বেসিক্যালি বলতেছে যে তোমরা ওই জিনিসটা ঠিক করো। তো এখন যেটা হবে, আপনারা যারা নতুন অ্যাপ্লিকেন্ট যারা আছেন, আপনারা কিন্তু ইআইডিএল ওয়েবসাইটে গিয়ে যদি অ্যাপ্লাই করেন আপনারা কিন্তু গ্র্যান্ট পাবেন না। ওকে, গ্র্যান্ট ইজ গোনা গো ইন দ্য অর্ডার অফ দ্য ফলোইং। প্রথমে যারা অলরেডি গ্র্যান্ট পাইছেন, ওকে, এসবিআই ওদেরকে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে দেখবে যে ওরা এডিশনাল আপ টু $10,000 গ্র্যান্টের জন্য এলিজিবল কিনা না। ওকে, ফর এক্সাম্পল একজনের যদি 5 জন এমপ্লয়ি থেকে থাকে আর উনি $5,000 গ্র্যান্ট পাইছেন, তখন ওরা দেখবে যে ওই ইন্ডিভিজুয়ালটা কি লো ইনকাম কমিউনিটিতে আছে কিনা না, রাইট? দ্যাটস ওয়ান। উনি যদি লো ইনকাম কমিউনিটিতে থেকে থাকেন, দেন ওরা দেখবেন যে ওই ইন্ডিভিজুয়ালের ইনকাম 30% ডাউন হয়েছে কিনা না ফ্রম March 2nd on an 8-week period. ওকে, সো তার মানে হলে আপনাদের অলরেডি অ্যাপ্লাই করা ছিল, গ্র্যান্ট যারা পাইছেন আপনারা লাইনে প্রথমে থাকবেন, তখন এসবিআই দেখবে আপনাদের ইনকাম কমছে কিনা, প্লাস আপনি লো ইনকাম কমিউনিটিতে আছে কিনা না। ওকে, এগেন আপনাদের কোনো অ্যাকশন নেওয়া লাগবে না। এসবিআই ইজ সাপোজ টু কন্ট্যাক্ট ইউ অটোমেটিকলি। আপনারা যদি sbi.gov এর ওয়েবসাইটে গিয়ে দেখেন, আই সাজেস্ট এভরিবডি শুড গো চেক দ্য ওয়েবসাইট, কারণ এটা অনেক হেল্পফুল ইনফরমেশন থাকে। ওইখানে লেখা আছে you don't need to do anything, you don't need to submit a new application, SBA will automatically contact you. এখন ওদের পয়সা পাওয়ার পরে সেকেন্ড ফেজ যারা ইন্ডিভিজুয়াল থাকবেন, যারা অলরেডি আগে গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু ওরা কোনো গ্র্যান্ট পান নাই, তখনও সেম ভাবে ওদেরকে কন্ট্যাক্ট করে দেখবেন যে ওরা গ্র্যান্টের জন্য এলিজিবল কিনা না। সেম থিং, লো ইনকাম কমিউনিটি এন্ড লস অফ রেভিনিউ অফ 30% ওভার 8-week পিরিয়ড। লাস্টলি, এখন আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন যদি আগে করে থাকেন, when you do more application ওইটা কিন্তু ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন হয়ে যায়, তখন ওইটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। So this is the update on EIDL grant. ওকে, এই প্রসঙ্গে একটি প্রশ্ন আমি পিপিপির প্রসঙ্গটা আমি আনতে চাই। যারা প্রথমবার পিপিপি পেয়েছেন অনেকে, আমি একটি প্রশ্ন এখানে দেখলাম, যারা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করছেন পিপিপির জন্য, তাদের মধ্যে একজন বলছেন তার পিপিপি লোন ডিক্লাইন হয়ে গেছে সেকেন্ড টাইম। উনি কি করতে পারেন, অথবা এবং পিপিপির গাইডলাইন কি বলছে? ওকে, সো এখন আপনার অ্যাপ্লিকেশনটা ডিক্লাইন হইতে পারে কয়েকটা রিজন, রাইট? এখন আপনার দেখা লাগবে যে ওইটা কেন ডিক্লাইন হচ্ছে। ওইটা কি আনএবল টু ভেরিফাই আইডেন্টিটি অর
ইজ ইট বিকজ আপনার এলিজিবল না? ওকে, সো এলিজিবিলিটি যেটা, আপনারা যদি অলরেডি একবার ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনারা আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন ফর দ্য সেকেন্ড টাইম as long as you have less than 300 employees. আর আপনারা যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল থাকেন, obviously you guys could apply as well. Secondly, আপনার revenue any quarter has to be down 25%. Okay, so that means আপনি যদি individual independent contractor হয়ে থাকেন, especially in the ride share business like Uber, taxi, আপনাদের second quarter definitely revenue down হইছে more than 25%. এখন আপনারা অ্যাপ্লিকেশনে যখন ফিল আপ করেন সেকেন্ড টাইম হিসেবে, তখন ওরা জিজ্ঞেস করে যে একটা কোয়ার্টার চুজ করো যেটা তুমি বলবা যে তোমার রেভিনিউ 25% ডাউন হয়েছে। ফর এক্সাম্পল, সেকেন্ড কোয়ার্টার ইজ দ্য বেস্ট কোয়ার্টার টু গো। You put your 2020 second quarter income, then you put your 2019 second quarter income. If 2020 income went down 25%, boom, you're eligible. So এখন আপনি যদি ডিক্লাইন হয়ে থাকেন, আপনি যেটা করতে পারবেন, ওই লেন্ডাররা যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, অ্যাপ্লাই থ্রু অ্যানাদার লেন্ডার। ওকে, এন্ড অলসো দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য ফেজ। অনেক মানুষ অ্যাপ্লিকেশন করতেছে, অনেক গ্লিচ আছে সফটওয়্যারে, ইভেন লট অফ দ্য লেন্ডার্স ওরা ঠিক মতো ইনফরমেশন কালেকশন করতে পারতেছে না। দিস ইজ ওয়াই অনেক অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে, স্লো ডাউন হবে। সো ইউ জাস্ট গট বি পেশেন্ট। অলসো লাস্টলি, আপনারা কিন্তু মাল্টিপল লেন্ডারের সাথে অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে? তার মানে 3-4টা অ্যাপ্লিকেশন যদি 3-4টা লেন্ডারের মাধ্যমে করেন, যেটা আগে এসবিআই এর কাছে যাবে, যেটা আগে এসবিআই এর মাধ্যমে অ্যাপ্রুভ হবে, দ্যাটস দ্য মানি গোনা গেট। কারেক্ট। ওকে, সো আপনি যখন বলছেন সেকেন্ড কোয়ার্টার, আপনি আসলে বলছেন 2020 সালের এপ্রিল, মে, জুন। এপ্রিল, মে, জুন ইজ সেকেন্ড কোয়ার্টার। ইট কুড বি এনি কোয়ার্টার, বাই দ্য ওয়ে, রাইট? আপনার থার্ড কোয়ার্টার হইতে পারে, ফোর্থ কোয়ার্টার হইতে পারে, রাইট? সো এপ্রিল, মে, জুন ইজ সেকেন্ড কোয়ার্টার, then so on and so forth. Every 3 months is one quarter. রাইট। সো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, কারণ আমরা জানি 2019 সালে এটি ভালো উইক কোয়ার্টার ছিল। 2020 সালে এটির পতন হয়েছে দ্রুতভাবে, এবং 2021 সালে ইটস গোনা বি ইভেন ওয়ার্স। সো এটি মানে এটি কোয়ালিফাই করতে তাদেরকে হেল্প করবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, সবচেয়ে আলোচ্য বিষয়, সেটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেট রেন্ট রিলিফের কী পেপারস লাগবে এবং এর ইনকাম ক্যালকুলেশনটা কিভাবে করবেন যারা অ্যাপ্লাই করতে চান। ওকে, সো আমি এলিজিবিলিটি বলে দেই, যেটা আপনার বেসিক্যালি রেসিডেন্স হওয়া লাগবে নিউ ইয়র্ক স্টেটে, রাইট? নিউ ইয়র্ক স্টেট কিন্তু স্টিল আপনাদেরকে এই রেন্ট রিলিফ প্রোগ্রামটা দিবে ফর এপ্রিল, মে, জুন, জুলাই রেন্ট। ওকে, এখন আপনাদের যেটা টু কোয়ালিফাই, আপনার এরিয়া মিডিয়ান ইনকাম, এগেন এরিয়া মিডিয়াম ইনকাম আপনারা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট থেকে বার করতে পারবেন। আপনারা যে কাউন্টিতে আছেন, ওই কাউন্টির মিডিয়ান ইনকাম যেটা, ওইখান থেকে আপনার 80% ইনকাম কম থাকা লাগবে। হাউস হোল্ড ইনকাম, আমি হাউস হোল্ড ইনকাম একটু পরে বলবো কি কি। সো দ্যাটস ওয়ান ক্রাইটেরিয়া। সেকেন্ডলি, এটা ইম্পর্টেন্ট, আপনার রেন্ট হ্যাজ টু বি 30% অফ ইয়ার হাউস হোল্ড ইনকাম। ওকে, তার মানে আপনার এই ইনকাম যদি 100,000 হয়ে থাকে, তার মানে সারা বছরের ইনকাম থাকা লাগবে 30,000। তো ইউ নিড টু বি অন দ্যাট। এখন আপনার ইনকাম যদি ধরেন এখন 10% অফ টোটাল ইনকাম, দেন ইউ ডোন্ট কোয়ালিফাই। ওকে, সো ইউর rent has to be, it's called a rent burden, right? Rent burden মানে কি? Rent আপনার অনেক এক্সপেন্সিভ আপনার ইনকামের জন্য। এখন আমার ইনকাম যদি 50,000 হয়, but আমার my rent is like only 2%, regardless of how my income goes down. If I'm below 30%, I'm not at a rent burden. So এটাও important. And secondly, এখন ওরা household income যেটা, household income means একজন বাসায় যত মানুষের ইনকাম আছে সবার ইনকাম, ওকে, except individuals যারা minors younger than 18 years old and individuals that are younger than 24 and going to college. তার মানে আপনার যদি হাজব্যান্ড, ওয়াইফ and let's say a daughter, আপনারা তিনজনে কাজ করেন, কিন্তু আপনার মেয়ে কলেজে যায়, younger than 23 years old, উনার ইনকাম কাউন্ট হবে না towards your household income. আপনি উনার ইনকাম বাদ দিয়ে দিতে পারেন। সেকেন্ডলি, আপনারা যে আনএমপ্লয়মেন্ট ইনকাম পাইছেন, enhanced unemployment income হোক, regular unemployment income হোক, whatever unemployment income you got, এইটা কিন্তু household income এ add হয়, except your daughter or son is not going to be added if they're going to college or they're younger than 19 years old. Okay, এখন যদি উনি 20 বছর হয়ে থাকে কিন্তু কলেজে যান না ফুল টাইম, then উনার ইনকাম add হবে। Okay, so this is the household income. And আপনাদের যে ডকুমেন্ট যেটা লাগবে, so basically ওদেরকে প্রুফ করা লাগবে আপনার যে মার্চের 2 তারিখের আগে, which is called the pre-pandemic এর আগে আপনার ইনকাম ছিল একটা, তারপরে প্যান্ডেমিকের পরে because of the pandemic আপনার ইনকাম কমে গেছে। ওকে, সো
this is when the rent burden comes in. ধরেন আমার যদি এই প্যান্ডেমিকের আগে আমার রেন্ট ছিল শুধু ধরেন 20% of my total income, but প্যান্ডেমিকের পরে আমার ইনকাম কমে গেছে, but আমার rent is still the same. That means my rent went up higher, probably 30% or more. Now it becomes a rent burden, right? So তখন ওরা আপনাকে eligible করবে, okay? And lastly, আপনার যে ইনফরমেশন গুলো যেটা লাগবে, রাইট? তো আপনাদের একটা কপি অফ লিজ লাগবে অথবা প্রুফ অফ মান্থলি রেন্টাল অ্যামাউন্ট। এখন আপনার যদি লিজ এগ্রিমেন্ট না থেকে থাকে, আমার জানা মতে আই থিঙ্ক দেয়ার ইজ ইটস কল্ড এ টেনেন্ট রেন্ট অ্যাটেস্টেশন ফর্ম, ও আপনাদের ওই HCRNY.gov এর ওয়েবসাইটে পোর্টালে আছে, যেটা আপনারা ইউজ করতে পারবেন ফর লিজ, প্রুফ অফ লিজ। সেকেন্ডলি, আপনাদের ইনকামের প্রুফ দেখানো লাগবে। তার মানে আপনার দেখানো লাগবে যে আপনার 2019 হোক আর অথবা মার্চ ফেব্রুয়ারি অফ 2020 যেটা হোক, ওই সময় আপনার একটা ইনকাম ছিল, হয় পে স্ট্যাব হোক অথবা স্কেডিউল সি হোক, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হোক, যেটাই হোক, একটা প্রুফ দেখানো লাগবে যে আপনার ইনকাম ছিল এর সার্টেন অ্যামাউন্ট। তারপরে সেম ওয়ে আপনার এপ্রিল মে জুন জুলাই মাসেরও ইনকামের প্রুফ দেখানো লাগবে। ওই ডকুমেন্টেশন গুলো বেসিক্যালি কামস ইন হ্যান্ডি। So now the catch is there. এখন আপনার যদি দেখা গেছে যে আপনার 2019 আপনি ধরেন সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল ছিলেন, বাট আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম নেট ইনকাম ছিল ধরেন 30,000 হোক আর 35,000 যেটাই হোক, কিন্তু প্যান্ডেমিকের পরে আপনারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, এনহ্যান্স আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, প্লাস ওইখানে কিন্তু কোনো এক্সপেন্স নাই। এতে যেটা হয় আপনার হাউস হোল্ড ইনকামটা ইদার সেম বি ডিনাইড from rent relief because of there is no loss of income. ওকে, এই প্রসঙ্গে আমি শুধু একটি ব্যাপার আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে এরকম, অনেকেই ট্যাক্স ফাইল করার সময় লো ইনকাম দেখিয়ে থাকেন বিভিন্ন কারণে, সেটি অনেক কারণ হতে পারে, সেই কারণগুলোতে আমি না যাই, এবং পরবর্তীতে এবছর যখন ফাইল করবেন দেখা যাবে তার ইনকাম অনেক হাই গত বছরের চেয়ে। যেমন ইনকাম কম দেখাতে গিয়ে অনেক সময় অনেকে $10,000 ইনকাম দেখান বা $15,000 ইনকাম দেখান বাৎসরিক, সেক্ষেত্রে তার কিছু সুবিধা থাকতে পারে, লেস ট্যাক্স পে করতে হবে, ক্রেডিট বেশি পাবেন, এ ধরনের একটা কিছু। কিন্তু এবছর যারা আনএমপ্লয়মেন্ট পেয়েছেন তাদের ইনকাম কিন্তু চলে যাবে 30, 40, 50,000-এ। সেই ক্ষেত্রে তাদের কি রেন্ট রিলিফ পাওয়ার কোনো সুযোগ থাকবে বলে মনে করেন আপনি? I don't see how, কারণ এখন তখন আরেকটা জিনিস করতে পারেন আপনি, তখন আপনার মার্চ, অনেকের হইতে পারে যে 2019-এ আসলে আপনার ইনকাম মতো ছিল না, বাট দেখা গেছে জানুয়ারি আর ফেব্রুয়ারিতে আপনার নতুন জব পাইছেন অথবা এই আপনার বিজনেস খুলছেন যেখানে আপনি অনেক পয়সা বানাইছেন। এখন আপনি যদি দেখাইতে পারেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আপনার আসলে অনেক ইনকাম ছিল, তখন ওইটাও কিন্তু স্টিল সাফিসিয়েন্ট। So at that point, 2019 wouldn't matter because situation always change all the time. একজন মানুষ ধরেন 2019-এ উনি কোনো একটা কোর্স নিছিল, but boom, January comes in, he got a good job, made good money. So those are the guys that are going to benefit. যাদের আসলে ইনকাম হাই ছিল, but ওদের একটা জব হারাই গেছে বা যেটাই হোক, those guys are the one that's really going to get the rent relief program. Right. Okay. So it's a catch-22. Double edge. আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। এখন আপনাদের যাদের প্রিভিয়াস অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট ছিল, ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই। যাদের অ্যাপ্লিকেশন আগে অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছেন, যারা ডিনাই হইছেন অ্যাকর্ডিং টু নিউ ইয়র্ক স্টেট, ওরা আবার রিভিউ করবে। ওকে, সো দে মাইট কল ইউ অর দে মাইট ইমেল ইউ, আই এম নট শিওর, বাট লাইক হাবিব ভাই সেড, ইটস অলওয়েজ মেক সেন্স টু ফলো আপ টু সি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি, অথবা কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া লাগবে কিনা না। কারেক্ট। চলুন, আমাদের সাথে অনেকে আছেন ফোনে, আমরা কয়েকটি প্রশ্ন এখনই নিয়ে নিই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, শুনছি, বলুন নাম বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ, আমি মিশিগান থেকে বলছিলাম। তো আসসালামু আলাইকুম হাবিব ভাই এবং চৌধুরী সাহেবকে। আমার কোশ্চেনটা হচ্ছে আসলে যে আমার ছেলে হয়েছিল আপনার 2020-এ, তো সে কি আমরা যে প্রথম স্টিমুলাস চেক বা সেকেন্ড স্টিমুলাস চেক পেয়েছি, সেটার জন্য সে কি এলিজিবল কিনা? ভালো প্রশ্ন। আর আরেকটা কথা হচ্ছে যে আমি পিপিপি লোনের জন্য গতবার অ্যাপ্লাই করতে পারিনি, আর যেহেতু গতবার আমার একটা W2 জব ছিল, আমি উবারও চালাইতাম, কিন্তু আমার জবটা যাওয়ার কারণে আমি উবার চালাইছি বেশি এবার।
তো সেক্ষেত্রে কি কোনো ওয়ে আছে যে আমি পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করা যাবে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি। হাবিব ভাই, আরেকটা কোশ্চেন, সরি, সেটা হচ্ছে আমার এক ভাই আছে, আমি ওনার হয়ে কোশ্চেনটা করতেছি। ওনার ছেলে হচ্ছে আপনার 2021 সালে জানুয়ারিতে। সে কি কোন রকম চেকের জন্য কিনা? আচ্ছা, ঠিক আছে, 2021 সালের কথা, ইটস এ নিউ কোয়েশ্চেন। ওকে, ঠিক আছে, জি। ধন্যবাদ আপনাকে। ওকে, প্রথম কোশ্চেনের আমি আনসার দিয়ে দেই, কারণ আপনাদের সবারই সেম কোশ্চেন থাকবে, সো আই ওয়ান্ট টু মেক দিস ক্লিয়ার, রাইট? যারা নতুন ছেলে মেয়ে হয়েছে অথবা যারা ডিপেন্ডেন্ট ছিলেন 2019 এর ট্যাক্স রিটার্নে, অথবা যারা স্টিমুলাস চেক পান নাই, যেটাই হোক, চেক হারাই গেছে অথবা চেক যায় নাই, যেটাই হোক, আপনারা কিন্তু 2020 ট্যাক্স রিটার্নে ওই সবার স্টিমুলাস চেক রিকুপ করতে পারবেন। যারা বাচ্চারা আছে, দ্যাটস ফাইন, আপনারা নতুন 2020 ট্যাক্স রিটার্নে যখন ফাইল করবেন ক্রেডিটটা পেয়ে যাবেন। যারা ডিপেন্ডেন্ট ছিলেন অন্যান্য ইন্ডিভিজুয়ালের ট্যাক্স রিটার্নে, যারা অ্যাডাল্ট, যারা আপনারা তখন এই বছর আলাদা ফাইল করলে বোধহয় বেস্ট হবে, আপনি ওইটা ট্যাক্স রিটার্ন করে ওই স্টিমুলাস চেকটা আপনারা পাবেন। আই থিঙ্ক দ্যাট ক্লিয়ারস দ্যাট আনসার। ওকে, এখন সেকেন্ডলি আমি আরেকটা আনসার দিয়ে যাই। যাদের বিবাহ অথবা বাচ্চা যেটাই হোক, এনিথিং দ্যাটস রিলেটিং টু 2021 ইজ গোনা বি ফর 2021 ট্যাক্স রিটার্ন। এখন একটা আপনার যদি ছেলে মেয়ে হয়ে থাকে জানুয়ারির 1 তারিখে, আমার এক বন্ধুর ছেলে মেয়ে হয়েছিল লাইক at 1 AM for 2000, whatever the case is. So that individual will be picked up on the 2021 tax return. Which is going to be in 2022. Yeah, so basically, it will be a while for you to get the top tax credit. Right. So that covers that. Same thing, I just want to add one more thing. এখন আপনারা ধরেন কেউ married হয়েছেন জানুয়ারির 1 তারিখ 2021, you file married in 2021. Legally, if you did get married on December 31st, you should be filing joint for 2020 tax return. So December 31st is a key, it's like the cutoff date. এইটা ডিটারমাইন করে আপনি কোন ইয়ারে পড়বেন। আর সেকেন্ডলি আমি পিপিপি লোন যে কোয়েশ্চেন যেটা, এখন পিপিপি লোন অ্যাপ্লিকেশনের সময় আপনারা কিন্তু 2019 এর ইনকাম ইউজ করতে পারেন অথবা 2020 এর ইনকাম ইউজ করতে পারেন, whichever is higher you go with that. Usually the idea is, এখন আপনি যদি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করেন, it's best to apply with 2019 numbers. এখন আপনার most likely your payroll didn't go up in 2020 because your revenue is down. So yes, পিপিপি লোনের সময় আপনারা যারা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট, যারা আপনারা 2020 নাম্বার যদি ইউজ করেন, try to get the Schedule C ready ASAP and submit that to the lender. ওকে, এটি একটি ভালো প্রশ্ন। আমি যাব দ্বিতীয় প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম হাবিব ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। জি, আমি নিউ ইয়র্ক থেকে মাসুদ রানা বলছিলাম। বলুন। যে আমি 2020 মার্চ থেকে আনএমপ্লয়মেন্ট করতেছি, কিন্তু মার্চে আমাকে আমার কোম্পানি লে অফ দিয়ে দেয় আর কি। এখন আমি আনএমপ্লয়মেন্টে আছি, কিন্তু 2019 সালের আমার 168 ঘন্টা ভ্যাকেশন পাওনা ছিলাম। সেই ভ্যাকেশনটা আমাকে জানুয়ারির 15, 2021 পে করছে। তো এটা আমি আনএমপ্লয়মেন্টে কিভাবে দেখাবো? ভেরি গুড। এখন তো আমি জানতে পারলাম যে দিনে 10 ঘন্টা দেখানো যায়, তাহলে আমি সপ্তাহে কয়দিন করে আনএমপ্লয়মেন্টে দেখাতে পারি? খুব ভালো একটি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন উত্তর দিবেন এবং যিনি আছেন উনি খুব ভালো করে আপনার প্রশ্ন বুঝেছেন। আমি শুধু একটি প্রসঙ্গ তুলে ধরতে চাই আপনাদের কাছে, আরেকটা, এবং আব্দুল চৌধুরী আমার সাথে শেয়ারও করেছেন, আপনারাও অনেকে শেয়ার করেছেন সেটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেট একটি ঘন্টা আওয়ার হিসাবে একটি গাইডলাইন দিয়েছেন। যারা 4 ঘন্টা আপ টু 4 আওয়ার্স, 4 ঘন্টা পর্যন্ত কাজ করবেন কোনো দিনে, সেটিকে শূন্য দিন হিসাবে, কোনো দিন হিসাবে ধরা হবে না। 5 থেকে 10 ঘন্টা যারা কাজ করবেন সেটিকে একদিন ধরা হবে এবং আপনি আনএমপ্লয়মেন্ট থেকে আপনার 25% কেটে নেওয়া হবে। 11 থেকে 20 ঘন্টা যারা কাজ করবেন তাদেরকে ধরা হবে 2 দিনের কাজ হিসাবে ধরা হবে এবং তারা 50% আনএমপ্লয়মেন্ট লুজ করবেন, আপনারা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরেকটি হচ্ছে 21 থেকে 30 ঘন্টা, সেটিকে ধরা হবে 3 দিনের কাজ হিসাবে এবং সেই ক্ষেত্রে যারা করবেন তারা 75%, 75% আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বেনিফিট লুজ করবেন। 31 ঘন্টার উপরে যারা কাজ করবেন সেটিকে ধরা হবে 4 ডেজ অর ফুল টাইম এবং সেই ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট বেনিফিট আপনি পাবেন বলে গণ্য হবেন না। আমি শুধু আপনার কাছে জানিয়ে রাখতে চাই, কারণ দিস ইজ এ ভেরি ক্রুশাল ইনফরমেশন। থ্যাংক ইউ। আব্দুল চৌধুরী, চলুন আমি আপনার কাছে শুনবো। এই যে পেমেন্টের কথা উনি বললেন, 2019 সালের পেমেন্ট উনি পেয়েছেন 2020 সালে, ভ্যাকেশন পেমেন্ট 168 ঘন্টার, সেটি কি অ্যাকোয়ারাল পেমেন্ট আর ডেফার্ড পেমেন্ট? হোয়াট ইজ, হাউ ডাজ দ্য ওয়ার্ক?
Yeah, so this is very interesting, right? So এখন এটা যেটা হবে যেটা এখন আপনাকে কিন্তু আনএমপ্লয়মেন্ট যখন আপনারা ফাইল করেন তখন একটা কোয়েশ্চেন থাকে ডিড ইউ রিসিভ ভ্যাকেশন পে, রাইট? সো আপনার ক্ষেত্রে যেহেতু আপনি পাইছেন, সো এই সপ্তাহের জন্য আপনি আনএমপ্লয়মেন্ট পাবেন না। ইটস এ গুড থিং যারা আপনাকে ওরা পুরো 168 ঘন্টা একসাথে দিয়ে দিছে। ওরা যদি প্রত্যেক সপ্তাহে দিত দেন ইউড বি ডিনাই ফ্রম আনএমপ্লয়মেন্ট। বাট আপনার ক্ষেত্রে যেটা করবেন, আপনি যে সপ্তাহে আপনি পয়সাটা পাইছেন দ্যাটস দ্য week where you got paid. So আপনি ওই সপ্তাহে আনএমপ্লয়মেন্ট যখন ক্লেম করবেন তখন আপনি বলবেন yes you did receive vacation pay and they will calculate your unemployment accordingly. ধন্যবাদ। যাবো পরবর্তী প্রশ্ন। একটি ইন্টারেস্টিং প্রশ্ন এসেছিল, সেটা আমি জাস্ট একটু তুলে ধরতে চাই। প্রশ্নটি হচ্ছে, কেউ যদি এখানে মানে এখানকার নাগরিক বর্ন হিয়ার কিন্তু থাকেন দেশের বাইরে, সেক্ষেত্রে উনি কি স্টিমুলাস চেক পাবেন কিনা? ইয়েস, পাবেন। এবং আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে, যদি মাইনর হয়ে থাকে এটা মেইলে আসবে। আর মেইলে যদি না এসে থাকে, ডাইরেক্ট ডিপোজিট থাকলে ডাইরেক্ট ডিপোজিট আসবে। সেটিও যদি না হয়, আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন সেটা আপনি ক্লেম করতে পারবেন। কাজে ইয়াস, দিস ইজ ফর অল দ্য সিটিজেন্স হু আর এলিজিবল, এবং অল সিটিজেন্স আর এলিজিবল ফর স্টিমুলাস। হ্যাঁ, সেটি মনে রাখবেন। যাবো পরবর্তী প্রশ্নে। কি আছেন? জি, আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম। নিউ জার্সি থেকে। জি, বলুন। আমার নাম হাফিজুর রহমান। আপনার মাধ্যমে আমার আব্দুল ভাইয়ের কাছে প্রশ্ন। জি। আমি নিউ জার্সিতে থাকি। আমি নিউ ইয়র্কে উবার চালাই। জি। তো 2020 সালে আমি মার্চের দিকে আমি আনএমপ্লয়মেন্ট জন্য অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই করার পরে ওরা আমাকে অ্যাপ্রুভ করে ওরা মান্থলি 200। তারপরে জুনের মাঝামাঝি ওরা আমার চিঠি পাঠাইছে যে আমি ওয়ার্কে ব্যাক টু ওয়ার্ক কেন হয় নাই। তো আমি ওদেরকে আবার রিপ্লাই দিয়েছিলাম, যে বলছিলাম যে আমার COVID-19 এর জন্য আমি ব্যাক টু ওয়ার্ক হই নাই, প্লাস আমার 2টা বাচ্চা আছে বাসায়, আমি ওদের রিস্ক নেই নাই। তো ওরা পরে আবার আমার রিপ্লাই দিতে বলছে ওরা এটা কোনো রিজনেবল আনসার না। পরে ওরা আমার একটা চিঠি পাঠাইছে আপনার রিফান্ড মানি দেওয়ার জন্য 3900 টাকার মতো। পরে আমি আবার আপিল করলাম। আপিল করার পরে ওরা আমার সাথে যোগাযোগ করছে, আমি কথা বলছি, আমি সেম থিং আবার বললাম ওদেরকে সিচুয়েশনটা কি ছিল, আমি কেন ব্যাক টু ওয়ার্ক হই নাই। তো পরে আবার সেম থিং আবার চিঠি পাঠাইছে, আবার এখন আবার 6000 কত টাকা দিয়ে পাঠাইছে। কারণ আমি জানি না কি করব, আমি ওদের সাথে কন্টাক্টে আছি কিন্তু কোনো সলিউশন হচ্ছে না, ওরা মানে টাকাটা রিফান্ড চাচ্ছে। বাট আমি একটা ভুল করে ফেলছি, আমি ড্রাইভিং করছি নিউ ইয়র্কে আর আমি অ্যাপ্লাই করছি নিউ জার্সি থেকে। নো, দ্যাটস ফাইন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আব্দুল চৌধুরী। তো এখন ওকে, নিউ জার্সির রুলটা আমার একটু বোঝা লাগবে, বাট usually the pandemic unemployment assistance যেটা এইটা is the same across every state. But also আমি just going back to the New York State filing and যেখানে কাজ করতেছেন আপনি, ইউজুয়ালি আপনারা যখন যদি উবার যদি নিউ ইয়র্ক স্টেটে চালান আর আপনি থাকেন নিউ জার্সিতে, অরিজিনালি আপনার আসলে নিউ ইয়র্ক স্টেটে একটা নন রেজিডেন্ট ট্যাক্স রিটার্ন ফাইল করা উচিত ছিল, কারণ আপনি নিউ জার্সিতে নিউ ইয়র্কে কাজ করতেছেন। সো ইউ শুড ফাইল দ্য নিউ ইয়র্ক স্টেট নন রেজিডেন্ট রিটার্ন এন্ড দ্য নিউ জার্সি রেজিডেন্ট রিটার্ন। বাট এনিওয়েজ, আমার যেটা মনে হচ্ছে আপনি নিউ জার্সিতে পুরো ইনকামটা পিক আপ করছেন, সো দ্যাটস ফাইন। তো নিউ ইয়র্ক যেহেতু আপনি নিউ জার্সিতে ট্যাক্সটা দিচ্ছেন, নিউ জার্সি শুড বি গিভিং ইউ আনএমপ্লয়মেন্ট। এখন আপনি যে রিজনটা দিচ্ছেন এই রিজনটা তো ঠিক আছে আন্ডার দ্য প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স রুল, যেখানে বলা হয়েছে যে আপনার বাসায় যদি কোনো বাচ্চা থেকে থাকে, বিকজ বাচ্চা থেকে থাকে কারণ উনি এই বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না বিকজ স্কুল ইজ ক্লোজ, দেন ইউ শুড বি এবল টু কালেক্ট আনএমপ্লয়মেন্ট। তো এখন আপনি যদি অ্যাপিলে যান, আই থিঙ্ক ইউ নিড টু গো টু অ্যাপিল টু সি হোয়াট ইজ দ্য স্ট্যাটাস। বাট এগেন, আমার নিউ জার্সির রুলটা আর একটু ভালো করে বোঝা লাগবে, বাট মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ প্রিটি ক্লিয়ার দ্যাট প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স ইজ সেম অ্যাক্রস এভরি স্টেট। দে আর মোস্টলি তারা একই হয়ে থাকে নেম। আরেকটি ব্যাপার হচ্ছে, ওকে, দুটি ব্যাপার এখানে। প্রথম কথা হচ্ছে কেন তারা চেয়ে পাঠিয়েছে, কোন সপ্তাহ থেকে কোন সপ্তাহের পয়সাটা তার কাছে আপনার কাছে চেয়ে পাঠাচ্ছে, এটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনি উবার চালাতেন, ইউ আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, সো তারা যদি আপনার ইউআই ফেরতও চায় $6,000, তারা কিন্তু আপনার প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যেটি আছে সেটি ফেরত চাবে না, কারণ সেটি আপনি কোয়ালিফাই করেন। কাজেই আরও পরিষ্কার হওয়া দরকার এখানে। আমার মনে হয় আপনার কারো সহযোগিতা নেওয়া উচিত। এটি খুব একটা কঠিন ব্যাপার না। কাজেই আমি মনে করি আপনি কোনো অ্যাকাউন্টেন্ট অথবা আনএমপ্লয়মেন্ট লয়ের সহযোগিতা নিতে পারেন। সেটা পরিষ্কার করে আরও একটু বুঝতে হবে, এই অবস্থায় বলা মুশকিল। আমি যাব পরবর্তী প্রশ্নে। কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। জি ভাইয়া, আমার দুইটা প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্নটা ছিল আনএমপ্লয়মেন্ট নিয়ে। করে ফেলুন।
আমি ফুল টাইম আনএমপ্লয়মেন্ট নেই, কিন্তু জাস্ট কিছুদিন হইলো, 10-12 দিন হয়েছে আমি কিছুদিন ধরে শেয়ার বিজনেস করতেছি। এখন এটা কি আনএমপ্লয়মেন্টের কোনো প্রভাব পড়বে কিনা এই জিনিসটা জানতে চাইতেছি। ওকে, ধন্যবাদ আপনাকে, ভালো প্রশ্ন। হ্যাঁ, আর আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে কিছুদিন আগে আমার মা মারা যায়। এখন আমার 6 বছরের একটা বোন আর 12 বছরের একটা ভাই আছে। আমার বাবা দেশের বাইরে থাকে, ওদেরকে দেখার মতো কেউ নাই। এখন আমি কি ওদেরকে কোনোভাবে অ্যাডপ্ট নিয়ে এখানে আনতে পারবো কিনা আমার কাছে? আমার এই দুইটা প্রশ্ন, প্লিজ ভাই একটু বলবেন। আচ্ছা, এই অ্যাডপশনের ব্যাপারটি আজকে আলোচনা করব না, এই কারণে আমার সাথে ইমিগ্রেশন কোনো অ্যাটর্নি এই মুহূর্তে নেই। কিন্তু অ্যাডপশনের ব্যাপারটা বাংলাদেশ থেকে খুব ঝামেলাযুক্ত, এর কিছু প্রথাগত ব্যাপার আছে, প্রসেস আছে, সেটি আপনাকে একজন ইমিগ্রেশন লয়ার শরণাপন্ন হতে হবে। টেলিভিশনে শুনে এটা আপনি করতে পারবেন না, কারণ বাংলাদেশে অ্যাডপশন ল বলে কিছু নেই, কিন্তু একটি প্রসেস আছে, সেটি আপনাকে ফলো করতে হবে। আমি আপনাকে সাজেস্ট করবো এই ব্যাপারে আপনি একজন ভালো ইমিগ্রেশন অ্যাটর্নি শরণাপন্ন হবেন। প্রথম প্রশ্নটি আব্দুল চৌধুরী শুনেছেন, উনি প্রশ্নের উত্তরটি দেবেন। সরি টু হিয়ার। তো এখন যারা মোস্ট লাইকলি আপনি এই স্টক বেচাকেনা যারা করতেছেন, আপনি মোস্ট লাইকলি এটা ইনভেস্টমেন্ট হিসেবে করতেছেন, রাইট? তো আপনার ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট এইটা এফেক্ট হবে না। বাট এখন আপনারা যদি কেউ ইনভেস্টমেন্ট ট্রেডিং হিসেবে করতেছেন, যেখানে আপনারা বলতেছেন যে ওকে, ইউ নো হোয়াট, আমি স্টক ট্রেডিং করব, দিস ইজ মাই জব এন্ড আই এম গোনা বি ট্রেডিং অন এ ডেইলি বেসিস। ট্রেডিং মানে আপনি বেচাকেনা করতেছেন থ্রু আউট দ্য ডে, 5 days a week, you know, from 9:30 to 4 p.m. when the market is open. তখন এটা একটা সেলফ এমপ্লয়মেন্ট বিজনেস হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনার আনএমপ্লয়মেন্ট এফেক্ট হইতো, বাট মোস্ট লাইকলি আমার যেটা মনে হচ্ছে আপনি এটা ইনভেস্টমেন্ট হিসেবে করতেছেন, সো নো, ইট ইজ নট গোনা এফেক্ট ইউর আনএমপ্লয়মেন্ট। ওকে, আরেকটি ব্যাপার, একটি প্রশ্ন ছিল এখন এখানে, যে এই নতুন যে ঘন্টা আওয়ারই আমরা হিসাব দিলাম নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট থেকে, 4 hours আপ টু 4 hours 0 days, এটি আপনি বলছেন আপনি উবার চালান, আপনার এটি তাদের ক্ষেত্রে কী হবে? ইন্ডিপেন্ডেন্ট, সেম, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার, আপনি ফুল টাইম ওয়ার্কার, WTO ওয়ার্কার, 1099 ওয়ার্কার, গিগ ওয়ার্কার, ঘন্টাই সবার জন্য সমান। কাজে আপনি যদি 4 ঘন্টার নিচে কাজ করে থাকেন, সেক্ষেত্রে এটি গণ্য হবে 0। তারপরটি আপনারা দেখেছেন, আপনাকে লিঙ্কটাও আমি পাঠিয়ে দিচ্ছি, দেখে নেবেন দয়া করে। যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি করিম জামাইকা থেকে বলছি। জি, বলুন। আমি জানতে চাচ্ছি, আমার ওয়াইফ স্ন্যাপ প্রোগ্রাম ফুড স্ট্যাম্পে অ্যাপ্লাই করতে চায়, সে আনএমপ্লয়মেন্ট পাচ্ছে। আচ্ছা, আনএমপ্লয়মেন্টটা কি ফুড স্ট্যাম্পের ক্ষেত্রে কাউন্টেবল কিনা, এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আব্দুল চৌধুরী। উনি স্ন্যাপ অ্যাপ্লাই করতেছে, রাইট? কারেক্ট। I think I don't want to give the wrong answer here, but I think SNAP application এর সময় ওরা বোধহয় unemployment ইনকামটা কাউন্ট করতে পারে, but I don't want to give you the wrong answer, so I'm really not the person for SNAP. Okay, short answer is yes, you can. There is a reason you can. কারণটি হচ্ছে আপনি যেহেতু আনএমপ্লয়মেন্টে আছেন এবং আপনি হার্ডশিপে আছেন, আপনি স্ন্যাপ বেনিফিটের জন্য কোয়ালিফাই করতে পারেন। ডিপেন্ড করছে কতখানি ইনকাম আপনি এখন করছেন। বাট ইউজুয়ালি আনএমপ্লয়মেন্টে যারা থেকে থাকেন কনভেনশনাল, এখন কিন্তু কনভেনশনাল নেই, সেই ক্ষেত্রে তারা স্ন্যাপ বেনিফিটের জন্যে গ্রহণযোগ্যতা পান। আপনি অ্যাপ্লাই করতে পারেন। লেট দেম কাম ব্যাক টু ইউ, তাদের আসতে দেন, তাদেরকে বলেন, তারা আপনাকে বলবে কী কী লাগবে না লাগবে। ডোন্ট অ্যাসুম করার দরকার নেই। আপনি যদি মনে করেন এটি আপনার দরকার, আপনার ফ্যামিলির দরকার, বসে থাকবেন না, অ্যাপ্লাই করে দিবেন। যাব পরবর্তী প্রশ্নে। কি আছেন আমাদের সাথে? ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। জি, আচ্ছা, আমি শামিম বলছিলাম ম্যারিল্যান্ড থেকে। জি জি, বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করেছিলাম 2020-তে আনএমপ্লয়মেন্টের জন্য, সেটা আমার মার্চে, তো এটা আমার ডিসেম্বরে এসে এটা এক্সপায়ার হয়ে গেল। তো এখন আমি তো ইনকাম করছি, আসলে আমার খুবই লো ইনকাম। আমার এখানকার দেখাচ্ছে আমার $176 আমার বেনিফিট দেখাচ্ছে, উইকলি বেনিফিট। তো আমার ইনকামটা কোন সময় কোন সপ্তাহে হচ্ছে 177 অথবা কোন সময় হচ্ছে 150। তো আমি কি আবার অ্যাপ্লাই করতে পারবো কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আমি একটু বুঝে নিই। আপনি বলছেন যে আপনার যে আনএমপ্লয়মেন্ট ছিল, রেগুলার আনএমপ্লয়মেন্ট যেটা আপনি করেছিলেন 2020 সালে, সেটি এক্সস্টেড হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রাইট?
শেষ হয়ে গেছে। হ্যাঁ, জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বুঝতে পেরেছি আমি আপনার প্রশ্ন। Okay. আব্দুল চৌধুরী। আচ্ছা, ঠিক। Okay, Maryland, I think you should be আপনি এই কারেন্ট এক্সটেনশনে যাওয়ার কথা, রাইট? এখন তো আপনারা প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন, রাইট? সো আপনি যদি আনএমপ্লয়মেন্টে আজ যান নাই, আই থিঙ্ক ইউ ক্যান এজ এ পার্শিয়াল আনএমপ্লয়মেন্ট। কারণ আপনি যদি এখন ধরেন 2 দিন কাজ করেন, 3 দিন কাজ করেন, যেটাই হোক 3 দিনের নিচে যদি কাজ করে থাকেন, আপনি মেরিল্যান্ডের ডিপার্টমেন্ট অফ লেবার থেকে আপনি এই কারেন্ট প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্সটা পাইতে পারেন। জি। অনলি থিং আপনার যেটা চেক করা লাগবে যে দেখা লাগবে যে মেরিল্যান্ডের আনএমপ্লয়মেন্ট এক্সটেনশনটা কি অটোমেটিক কিনা না। মোস্ট স্টেটস ইজ অটোমেটিক, বাট ইউ গট টু ডাবল চেক দ্যাট। ওকে, এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন, হ্যাঁ, আপনার যেটি শুনলেন আপনি আব্দুল চৌধুরীর কাছ থেকে, কারণ আমরা যে গাইডেন্স পেয়েছি সেই গাইডেন্স অনুসারে বলছে আপনার যদি শেষও হয়ে যেয়ে থাকে, ইট অটোমেটিকলি এক্সটেন্ড করার কথা। যদি না করে থাকে, বিভিন্ন স্টেটের বিভিন্ন গাইডলাইন থাকে, সেই ক্ষেত্রে আপনার স্টেট কিন্তু আপনাকে বলবে ইদার বাই মেল, বাই টেক্সট মেসেজ অথবা আপনার ইনবক্সে যে আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমরা দেখেছি 80% 90% ক্ষেত্রে যেটি হচ্ছে আপনাকে রিঅ্যাপ্লাইয়ের প্রয়োজন নেই, তারা জানাচ্ছেন, তারা গাইডলাইন দিচ্ছেন। আব্দুল চৌধুরী, আমার কাছে একটি প্রশ্ন এখন এসেছে, যেটি আরেকটি প্রশ্ন আমাকে মনে করিয়ে দিচ্ছে, সেটি হচ্ছে রতন কুমার দাস, উনি বলছেন এই যে $300 করে এখন সবাই পাচ্ছেন, ট্যাক্স না দিয়ে যদি এখন তারা নেন, পরে কি ট্যাক্স দিতে হবে কিনা, এটি একটি ব্যাপার, এটি একটি প্রশ্ন এখন। এবং এর সাথে বেশ কয়েকজন আমাদের কাছে যোগাযোগ করেছেন যে পিইউ এর যারা নিচ্ছিলেন $600 a week, তারা এখন 1099G পাচ্ছেন, পেয়ে একটু সারপ্রাইজ হয়েছেন, কারণ রেগুলার ইউআই তারা ট্যাক্স দিয়ে নিচ্ছিলেন, কিন্তু পিইউ এর ক্ষেত্রে সরাসরি $600 পাচ্ছিলেন, এখন তারা 1099 পাচ্ছেন। সো দুটি প্রশ্ন থাকলো, যারা 1099G পাচ্ছেন পিইউ এর ক্ষেত্রে তারা কি করবেন, এবং এই যে $300 এখন যারা নিচ্ছেন উইদাউট ট্যাক্সে, পরবর্তীতে কি তাদের ট্যাক্স দিতে হবে কিনা এটার উপর। হ্যাঁ, সো আনএমপ্লয়মেন্ট ইনকাম কিন্তু ট্যাক্সেবল। এটা হোক এনহ্যান্স আনএমপ্লয়মেন্ট হোক, পিইউআই হোক আর রেগুলার ইউআই হোক, রাইট? এটা কিন্তু রেগুলার ট্যাক্সেবল। ওইটাতে আপনার ট্যাক্স দেওয়া লাগবে। এখন আপনি যদি এখন ট্যাক্স না দেন, ট্যাক্সটা আপনি পরে দিবেন, যেটা আপনার অর্ডিনারি ট্যাক্স রেট যেটা পরে। এখন আপনার ট্যাক্স রেট যদি 12% হয়, তাহলে আপনি 12% ট্যাক্স দিবেন, বাট হোয়াটএভার ইট ইজ আপনি ওইটাতে ট্যাক্স দিবেন। এখন আপনি যে $300 গ্রস নিচ্ছেন, অল দ্যাট মিনস ইজ দ্যাট আপনি এখন ট্যাক্স না দিয়ে ট্যাক্সটা পরে দিবেন। দ্যাটস অল ইট ইজ। জি, তো ইটস এ সিম্পল থিং, মিনিং আপনাকে এক সময় না এক সময় এটার উপরে ট্যাক্স দিতে হবে, ওয়েদার বিফোর অর আফটার, ডাজন্ট ম্যাটার। কিন্তু ট্যাক্স যদি না দিয়ে থাকেন ট্যাক্স, সেক্ষেত্রে আপনি 1099G পাবেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্সটি পরবর্তীতে দেওয়া হবে। এটির বিশদ ব্যাখ্যা হয়তো আমরা আগামী সপ্তাহে আরও তুলে ধরবো আপনাদের কাছে। আমি আরেকটা জিনিস অ্যাড করে Sure, সো দিস ইজ ওয়্যার পিপিপি কামস ইন হ্যান্ডি। কারণ যারা পিপিপি লোন নিচ্ছেন না, যারা ট্যাক্সি ড্রাইভার হোক অথবা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হোক, যারাই আপনারা আনএমপ্লয়মেন্ট যারা আছেন, এখন আপনারা যদি দেখেন ওকে আনএমপ্লয়মেন্টের ট্যাক্স দেওয়া লাগতেছে, বাট আমি পিপিপিতে যদি আমি সেম অ্যামাউন্ট পাচ্ছি, ওয়াই নট গো ফর দ্য পিপিপি লোন? অ্যানাদার থিং টু লুক অ্যাট ইজ মার্চের 14 তারিখের পরে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যদি আনএমপ্লয়মেন্ট এক্সটেনশন করে, তখন আপনার এনহ্যান্সড আনএমপ্লয়মেন্ট যদি $400 হোক, $600 হোক, যেটাই হোক, you rather take the PPP now and unemployment later. ওকে, একটি কনফিউশন একটু দূর করার আমার মনে হয় খুবই দরকার। যে আওয়ারলি হিসাবটি আমরা দিলাম, 4 ঘন্টার নিচে কাজ করলে একদিন 0 দিন হিসাবে গণ্য করা হবে। এটি কিন্তু যারা আওয়ারলি কাজ করছেন তাদের ক্ষেত্রে, যারা উবার লিফট চালান তাদের ক্ষেত্রে কিন্তু অন্য জিনিস। আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা যখন কাজ শুরু করেন, আপনারা কিন্তু 10-12 ঘন্টা কাজ না করলে আপনার কিন্তু এনাফ পয়সা হয় না। সেই ক্ষেত্রে আপনারা একদিনেরটা একদিনই গুনবেন, আপনাদের কিন্তু আওয়ার হিসাবে না। আপনারা 2 দিন কাজ করেন, 3 দিন কাজ করেন, সেটি রিপোর্ট করবেন। আপনারা যদি আওয়ার গণা শুরু করেন, তখন কিন্তু আপনারা 60, 70, 80 আওয়ার্স হয়ে যাবে। কাজেই এটি আপনাদের ক্ষেত্রে ভিন্নভাবে প্রযোজ্য। আপনারা দিনকে দিন হিসাবেই নেবেন এবং সেটি সেভাবেই রাখবেন বলে আমি আশা করি পরিষ্কার করতে পেরেছি উত্তরটি। আমি একটা সাজেশন দিয়ে দিই। ইয়েস। আপনাদের যারা উবার চালান, আপনাদের অনলাইন পোর্টাল থাকে, এন্ড আই বিলিভ আপনারা যখন লগ ইন করেন তখন আপনার আওয়ারটা শুরু হয়, এন্ড এট দ্য এন্ড অফ দ্য উইক, এন্ড অফ দ্য ডে আপনাদের একটা পে স্ট্যাবের মতো আই থিংক হয়, যেখানে আওয়ার লেখা থাকে। সো দ্যাট মাইট বি অ্যানাদার ওয়ে টু গো বাই, বাট अगेन দ্যাটস ইওর ডিসক্রিপশন। কারেক্ট। কে আছেন আমাদের সাথে? নাম বলে দ্রুত প্রশ্ন করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। না, আমার প্রশ্ন ওইটাই ছিল যে উবার আর লিফটের ক্ষেত্রে বা ট্যাক্সির ক্ষেত্রে ওকে, সো আপনি প্রশ্ন করার আগে উত্তর পেয়ে গেছেন। এটা কাউন্ট করবে না লগইন টু লগইন সেটা কাউন্ট করতে হবে? জি। তো উবার কিন্তু লিগ্যালি আপনাদেরকে 10 ঘন্টার উপরে দেয় না, রাইট? সো আই থিংক 10 hours is going to be one day for you.
হ্যাঁ, সো আমি জানতাম এই প্রশ্নটা সুনার লেটার আসছে, কাজেই খুব ভালো প্রশ্ন করেছেন, আশা করি আমরা প্রশ্ন উত্তর দিতে পেরেছি। This is New York State, by the দিস way, ইজ right? নিউ ইয়র্ক This is স্টেট, New York State. হ্যাঁ, Yeah. বাট জেনারেলি ইটস সেম, মানে জেনারেলি ইটস সেম, কিছু ক্ষেত্রবিধে পার্থক্য আছে, সেটি খুব রেয়ার। আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল চৌধুরী আমাদের সাথে ছিলেন ফ্রম ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। আপনি ভালো থাকবেন, আপনার সাথে পরবর্তীতে দেখা হবে। Thank you. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন কি ভালো লেগেছে, যদি খারাপ লেগে থাকে জানাবেন কোন অংশটি খারাপ লেগেছে, আমরা চেষ্টা করবো সেটি ঠিক করে নিতে, শুধরে নিতে। আর শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখবেন, সেটি আমাদেরকে বিভিন্ন কাজে হেল্প করে, সেটি আপনারা বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আমাদের সাথে, অর্থাৎ TVN 24 টেলিভিশনের সাথে, কারণ TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।